বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে বেশ কিছু ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিলাম। বেশ কয়টা কভার হয়েছে, কিন্তু এখনও অনেকের কিছু কিছু চাওয়া আছে। তার মধ্যে একজন চাইলো ইউনাইটেড ইন্স্যুরেন্সের অ্যানালিসিস। আসলে এই শেয়ারটা অ্যানালিসিস আমি বেশি দিই নাই বা দেওয়া হয়নি। ইউনাইটেড ইন্স্যুরেন্সের অ্যানালিসিস চাওয়াতে আমার মনে হলো ওনার চাওয়াটা পারফেক্ট, এটা দেওয়া উচিত। অনেক দিন দিই নাই, এবং আসলে দিই নাই কেন, এই শেয়ারটাতে বেসিক্যালি একটা সমস্যা আছে। সেটা হচ্ছে কি, আসলে এটা আমারই সমস্যা যে আমি ফান্ডামেন্টালি দুর্বল দেখলে এবং প্রাইস যখন ফান্ডামেন্টালের সাথে ওকে না থাকে, তখন আমার মধ্যে আগ্রহ কাজ করে না। কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস এই কথা বলে না। টেকনিক্যাল অ্যানালাইসিস শুধুমাত্র প্রাইস নির্ভর না, যদিও বাজার ফান্ডামেন্টালি প্রাইস দেয়, কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস প্রাইস নির্ভর না। টেকনিক্যাল অ্যানালিসিস পাস পারফরমেন্স, পাস রেকর্ড, ট্রেন্ড, হিস্ট্রি, প্রাইস অ্যাকশান অনেক কিছু নিয়েই। তো সেই হিসাবে আসলে অ্যানালিসিস দিতে গিয়ে ওই আর্নিংস বা ইপিএস কম দেখে অ্যানালিসিস না দেওয়ার ব্যাপারটা টেকনিক্যাল অ্যানালিসিসের সেভাবে নাই। সব শেয়ারকে বাজার প্রাইস দেয়, জেড শেয়ারকেও প্রাইস দেয়, লসের শেয়ারকেও প্রাইস দেয়। তো যাই হোক, তবে একটা জিনিস মনে রাখবেন, যদি আর্নিংস কম হয় তাহলে কিন্তু সে ভালো বড় টার্গেটের দিকে কম যেতে পারবে বা কম যায়, তার টার্গেট অনেক ক্ষেত্রে কমে যায়। এটা আমার নিজের দেখা, আমার নিজের বোঝা, এই জন্যে বললাম। তো যাই হোক, এই ইউনাইটেড ইন্স্যুরেন্স এবার খারাপ ইপিএস দিছে, আগামীতে ভালো দিবে, তারপর হয়তো কাভার হবে। এখানে হয়তো এমনও কারণ আছে, ইউনাইটেড ইন্স্যুরেন্সের কারেকশান শেষ হয়নি, এই জন্য ইউনাইটেড ইন্স্যুরেন্স ইপিএস দিছে কম। তো বাংলাদেশে আপনারা হয়তো জানেন না, বাংলাদেশের বাজার নির্ভর অনেক কিছু ঘটে, জানেন আপনারা জানেন না বলাটা ঠিক হবে না। তো সেরকম কিছু হইতে পারে যে ইউনাইটেড ইন্স্যুরেন্স এখন কারেকশানে এখন উঠতে পারবে না, তাহলে এখন কম দিচ্ছে, শেয়ার কালেকশান করতেছে। দেখেন কালেকশানের ব্যাপারটা দেখেন, অ্যাকুমুলেশনের ব্যাপারটা দেখেন, ফুললি সাইডওয়েতে আসে শেয়ারটা অনেক দিন থেকে, 2024 সাল থেকে। এটা অ্যাকুমুলেশন হতে পারে, এটা টাইম কারেকশানও হতে পারে। টাইম কারেকশানের সময়ই মূলত অ্যাকুমুলেশন হয়, এবং এটা মূলত টাইম কারেকশান। আমি একটু দেখার চেষ্টা করি টাইম কারেকশান কিনা। টাইম কারেকশান তো অবশ্যই, এবং টাইম কারেকশানটা সে শেষ করে আনছে ইউনাইটেড ইন্স্যুরেন্স। তো আমি এখন আপনাদের সাথে ইউনাইটেড ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিচ্ছি। এটার জন্য রিকোয়েস্টে করছে, এবং এটা আসলে একটা অ্যানালিসিস ডিজার্ভ করে, কারণ অনেক দিন এটার অ্যানালিসিস দিই নেই, নিশ্চয়ই কারো না কারো হোল্ডিংয়ে আসে এই আর কি। তো আসেন আমি এখন এটার অ্যানালিসিসে চলে যাই এবং দেখার চেষ্টা করি এই শেয়ারটা কেমন করতে পারে, কি করতে পারে, না করতে পারে। টার্গেট, প্রাইস অ্যাকশান, প্যাটার্ন, পজিশন ইত্যাদি দেখে সাপোর্ট, রেজিস্ট্যান্স ইত্যাদি দেওয়ার চেষ্টা করি। মান্থলি চার্টে শেয়ারটা মোটামুটি ভালো অবস্থায় আছে, তবে ওই যে শেয়ারটা দেরি করতেছে দেখলেন, এটা হলো এই জায়গার কারণে। এখানে কনসলিডেশন হচ্ছে, মান্থলি চার্টে কনসলিডেশন আশা করি শেষ পর্যায়ে। উইকলিতেও কনসলিডেশন ছিল, মোটামুটি শেষ করে আনছে, এখন মোটামুটি ভালো অবস্থায় আছে। আশা করি এই মাসে উঠে আসবে, এবং ভালোভাবে উঠে আসবে। মানে এই মুভমেন্টটা ওর টার্গেট ওরিয়েন্টেড মুভমেন্ট হবে। ভালোভাবে উঠে আসা বলতে এইটাই আমি বুঝাইতে চাইছি, এর বাইরে অন্য কিছু না। আমি দেখার চেষ্টা করছি এবং দেখতেছি এখনও মোটামুটিভাবে ভালো আছে, উঠে আসবে আস্তে আস্তে। তো একটু দুর্বলতা আছে বলে এখনও বেশি বুলিশ হচ্ছে না, একটু টাইম দিতে হচ্ছে বলে, একটু কনসলিডেশন শেষ করতে হচ্ছে বলে উঠতে পারতেছে না। তা আপনাকে এই প্রবলেমগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে, তাহলে আপনি অ্যানালিস্ট হিসেবে ভালো করতে পারবেন। তা আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, সম্পূর্ণ টেকনিক্যাল বেসড একটা গাইডলাইন বা একটা সাজেশন, এর বাইরে কিছু না।
আপনাদের বাই সেলের সিদ্ধান্ত আপনাদের। আমি কাউকে বাই সেল করাই না, কোনো আইটেমের অ্যাড দিই না, কোনো আইটেম ডবল হবে ট্রিপল হবে এই ধরনের কোনো কথাও বলি না। আমি টেকনিক্যাল বেসড একজন মানুষ, আমি একজন প্রফেশনাল মানুষ, এই আর কি, অন্য প্রফেশনের মানুষ। আসেন এখন আমি অন্যভাবে একটু অ্যানালিসিসটা দিব ইউনাইটেড ইন্স্যুরেন্সের। দেখেন এই যে সাইডওয়ে, এটা মূলত আসলে অ্যাকুমুলেশন। এই ক্ষেত্রে শুধুমাত্র অ্যাকুমুলেশন না, ইউনাইটেড ফিন্যান্সের ক্ষেত্রে এখানে টাইম কারেকশানের ব্যাপারও আসছে। দুইটা মিলিয়ে ইউনাইটেড ফিন্যান্স এতদিন সময় নিছে। ইউনাইটেড ইন্স্যুরেন্স, আপনারা দেখেন আমার ফিন্যান্সের অ্যানালিসিসগুলো ওকে হতে যাচ্ছে বা ওকে হওয়ার পথে। এর আগে আমি একটু দেখাই ইউনাইটেড ফিন্যান্সের এইটাকে আমি একটা এই যেরকম ইয়েতে দেখাইছিলাম আপনার প্রভাবিতিতে, এবং সেটা ওকে হইতেছে বা ওকে হওয়ার পথে। এখানেও আমি একটা সেরকম একটা অ্যানালিসিস দিচ্ছি। প্রথমে আমি অন্য আগে কী অ্যানালিসিস দিয়েছিলাম আমার মনে নাই। আমি একটা ক্র্যাডেল প্যাটার্নের মতো করে একটা অ্যানালিসিস দিচ্ছি, অনেক একই বটম লেভেলে অনেক দিন। এটা বেসিক্যালি একটা ক্র্যাডেল প্যাটার্নের মতো হয়, এই জন্য এটাকে আমি ক্র্যাডেল প্যাটার্ন হিসাবে দিচ্ছি। এবং ক্র্যাডেল প্যাটার্নের ক্ষেত্রে আপনারা দেখছেন ইয়ের ব্যাপারটা, এই যে প্রভাতির ব্যাপারটা আপনাদের চোখের সামনে সাক্ষী আছে, প্রমাণ আছে। ক্র্যাডেল প্যাটার্নের ক্ষেত্রে বুলিশলি টানা ওঠার চেষ্টা করে বা উঠে। আমি জানি না এই শেয়ারটা উঠবে কি না, তবে এটা একটা ক্র্যাডেল প্যাটার্ন, এটা একটা ক্র্যাডেল প্যাটার্নে আমি দেখাইলাম। ক্র্যাডেল প্যাটার্নের টার্গেট কত? 65 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ক্যাডেল প্যাটার্নটা। এখন এই ক্যাডেল প্যাটার্নটাই কি এর ফাইনাল অ্যানালিসিস বা মেইন অ্যানালিসিস না। আগে 65 যাক, তারপরে দিব না বলে এখন আরেকটু দেখাই দিই, কারণ বারবার না দিয়ে ফেলি। এখন একবার দিয়ে ফেলি, আগে মনে হয় দিছি। ক্যাডেল প্যাটার্নের বাইরে ওর আরেকটা টার্গেট আছে ফিবোনাসি দিয়ে দেখলে যেটা হয়, যেটা একটা ইম্পর্টেন্ট একটা রেজিস্ট্যান্স বা টার্গেট, সেটা হচ্ছে উইকলিতে যাচ্ছি এখন মেজারমেন্টের প্রয়োজনে। সেটা হলো এই 84 টাকা লেভেলটা। এটা হলো আরেকটা ওর লং টার্ম টার্গেট। এই ইউনাইটেড ইন্স্যুরেন্সের লং টার্ম টার্গেট হচ্ছে 84 টাকা, আর শর্ট টার্ম টার্গেট হচ্ছে 65 টাকা। আপনারা এইভাবে ভাবতে পারেন, এইভাবেই এই অ্যানালিসিসটাকে বুঝতে পারেন। এখানে কিছু রেজিস্ট্যান্স আছে, আরেকটা রেজিস্ট্যান্স আছে 65 যাওয়ার আগে একটা রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে 54 টাকা। এটাও মনে রাখতে পারেন, এটা শর্ট টার্মের রেজিস্ট্যান্স 54 টাকা, আর এরপরে তার রেজিস্ট্যান্স হচ্ছে 65 টাকা। এই শেয়ারটা পিছিয়ে আছে, এখনও আগাচ্ছে না। ও আগাবে, ওর সময় হলে আগাবে, এরকম একটা ব্যাপার আছে। আর একটু টেকনিক্যালি খারাপ পজিশনে চলে যাওয়াতে ফান্ডামেন্টালি একটু পিছিয়ে আছে। ভালো ইপিএস থাকলে হয়তো আরও আগে ওঠার চেষ্টা করতো, তবে আরও আগে ওঠার মতো পজিশনে ছিল না, এটাও ঠিক আছে। এই আর এর বেশি কিছু বলতেছি না। ইউনাইটেড ইন্স্যুরেন্সে কি ফিন্যান্স আসতেছে বারবার। একটু আগে একজনকে ফিন্যান্সের কথা বলছি, এই জন্য ওইটা আসতেছে। এ হলো ইউনাইটেড ইন্স্যুরেন্সের অ্যানালিসিস। এর বাইরে আর কিছু বলার নাই তেমন। এখান দিয়ে আরও 84 টাকা যাওয়ার আগে এখানে একটা 72, 73, 74 টাকা লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে। এই তো আমি যেগুলা বোল্ড করে দিব, যেগুলো ব্লু দিব, সেগুলো ভাববেন যে একটু কম ইম্পর্টেন্ট, আর যেটা বোল্ড করব রেড থাকবে সেটা মনে করবেন যে ভাইটাল। ব্লুটা হচ্ছে একটু কম ভাইটাল বা কম স্ট্রং, আর রেডটা হচ্ছে একটু বেশি ভাইটাল বা স্ট্রং রেজিস্ট্যান্স। আশা করি বুঝতে পারতেছেন, আর অন্যভাবে দেখাচ্ছি না, এই আর কি। এরপরে আরেকটা শেয়ার দেখাই আপনাদেরকে। এশিয়া আসলে বেশ ভালো অবস্থায় আছে। এশিয়া উঠে আসবে,
আশা করি। তবে এসে উঠে আসার সিগন্যাল এখনও দেয় নাই, উঠে আসবে বোঝা যাচ্ছে। সিগন্যাল না দেওয়াতে একটু কঠিন আছে অবস্থার পজিশনটা, তবে উঠে আসবে, হ্যাঁ উঠে আসবে। এশিয়া ইন্স্যুরেন্স উঠে আসবে এবং উঠে আসতে যে বাধাটা ছিল সেটা সে কিছুটা ওভারকাম করছে। তার কারেকশান শেষ হয়েছে, দেখেন কয় মাস লাগছে। একটা শেয়ার টার্গেট মিট করার পরে কারেকশান শেষ হতে কয় মাস লাগছে দেখেন, 3 মাস 4 মাস লাগছে এশিয়ার কারেকশান শেষ করে উঠে আসতে। তো কারেকশান পুরোপুরি শেষ বলা যাচ্ছে না, মুভমেন্টে গেলে তখন এশিয়াকে বলা যাবে যে কারেকশান শেষ। এখনই বলা যাচ্ছে না কারেকশান শেষ, কারণ দু একটা জায়গায় আমি একটু ওকে দেখতে পাচ্ছি না। ওকে হলে পরে না বলবো যে ওকে হয়েছে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। তবে অন দ্য ওয়ে টু কমপ্লিট ইটস কারেকশান, এটা বলতে পারবো। কারেকশান শেষ করার পথে আছে এশিয়া ইন্স্যুরেন্স এবং কারেকশান শেষ করবে আশা করা যায়। তবে এই ধরনের ছোট ছোট ক্যান্ডেল দিয়ে অনেক সময় আমি আপনাদেরকে দেখাই, এগুলো একটু মনে রাখবেন, টেকনিক্যাল বিষয়। অনেকে আছে আমার অ্যানালিসিস থেকে কিছু না কিছু নিতে পারতেছে বা নিচ্ছে, আমি জানি, আমাকে বলছে। তো সেই হিসাবে বলতেছি যে এই ধরনের ছোট ছোট ক্যান্ডেল কিন্তু দুর্বল অবস্থা দেখায় এবং এই ধরনের ছোট ছোট ক্যান্ডেল দিয়ে রেজিস্ট্যান্স ব্রেক করবে সব সময় বোঝা যায় না। তবে কখনো কখনো অন্য কারণেও ছোট ছোট ক্যান্ডেল করে, অনেক হিসাব থেকে করে এগুলা। এইসব হিসাব, এইসব কারণ যারা বুঝে তাদেরকে মনে করবেন যে ভিতরের চিত্রটা ধরতে পারার লোক আর কি। তো এখানে ছোট ছোট ক্যান্ডেল দেখতেছি, এটা দিয়ে কি উঠে আসতে পারবে কিনা আমি জানি না, তবে মনে হচ্ছে অন্যান্য সাইডে ওকে আছে। এখানে ছোট ছোট ক্যান্ডেল করছে সময়টা পার করার জন্য, এই বিষয়টা হতে পারে। সুতরাং এশিয়া ভালো অবস্থায় আছে এখন। এশিয়া উঠে আসার ব্যাপারে আমি আশাবাদী আছি। এই রেজিস্ট্যান্সটা ক্রস করলে এশিয়া উঠে আসবে, যেটা কত 46, মানে নিশ্চিত হওয়া যাবে আর কি এশিয়ার উঠে আসাটা এই রেজিস্ট্যান্সটা ক্রস করলে। এখন এশিয়ার একটা টার্গেট লেভেল দেখায়, যদিও মনে হচ্ছে এশিয়া রেজিস্ট্যান্স ব্রেক করছে, আসলে এখনও করে নাই। এশিয়ার একটা রেজিস্ট্যান্স হলো 54, দেখেন বরাবর মিলে যাচ্ছে, মিলে যাবে এই 54। এটা হচ্ছে এশিয়ার একটা রেজিস্ট্যান্স। আমি আপনাদের সামনে ড্র করি, আপনাদের সামনে চার্ট আঁকি, আপনাদের সামনে অ্যানালিসিস দিই 85% ক্ষেত্রে এবং ইনস্ট্যান্ট করি। আপনারা ভাবিয়েন না যেগুলো আমি আগে থেকে মেজারমেন্টগুলো মিল দেখাচ্ছি, এটা দেখাচ্ছি নো, ইনস্ট্যান্ট। সুতরাং আপনারা বুঝে নেন যে টেকনিক্যাল অ্যানালিসিসে আসলে মিলতে হবে, মিললেই টেকনিক্যাল অ্যানালিসিস ওকে, মেজারমেন্ট ওকে মানে অ্যানালিসিস ওকে। কিন্তু প্রাইস সেখানে যাওয়া না যাওয়া সেটাও আরেক কথা, মার্কেট নেবে কি নেবে না। কিন্তু আপনি একটা চার্ট দিচ্ছেন, চার্টের গ্রামার, মেজারমেন্ট এগুলো ঠিক আছে কিনা সেটা হলো আসল। এশিয়ার একটা টার্গেট 53 ক্রস করে এশিয়ার সামনে যাওয়ার চেষ্টা করবে। এই 66 এই লেভেলটাও এশিয়ার একটা রেজিস্ট্যান্স। তাহলে দেখেন এখানেও একটা টপ আছে, তো এখান দিয়ে আমাদের প্রায় মিলে যাচ্ছে এই ওই টপটা আর কি, যেটা আমরা এতদিন দেখাইছি সেই টপটাতে। আমরা এটাকে এখানে নিয়ে আসতে পারি কিনা দেখি। না, এটাকে এখানে আনা যাচ্ছে না, এখানে আনলে মেজারমেন্ট ওকে হয় না। মেজারমেন্ট আপনাকে কনফার্মেশন দিবে। টেকনিক্যাল অ্যানালিসিস হলো মেজারমেন্ট, টেকনিক্যাল অ্যানালিসিস হলো ম্যানেজমেন্ট। প্রাইস যে মুভ করে
প্রাইস সব কিছুকে ম্যানেজ করে মুভ করে, এমনি এমনি করে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার মনে হয়, ঠিক আমার অ্যানালিসিস দেখে তো আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে টেকনিক্যাল অ্যানালিসিস কি আসলে সত্যি কি না, বাজার টেকনিক্যাল অ্যানালিসিস মেনে চলে কি না, বা টেকনিক্যাল অ্যানালিসিস ওকে হয় কি না, চার্ট ওকে হয় কি না, এগুলো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। না বুঝতে পারলে আমার ব্যর্থতা, আর বুঝতে পারলে আমার সাফল্য, এই আর কি। এই হলো এশিয়া ইন্স্যুরেন্সের টেকনিক্যাল অ্যানালিসিস, এবং এশিয়া ইন্স্যুরেন্স কারেকশান শেষ করে আনছে বলবো না, আনতে যাচ্ছে আশা করি। বুঝতে পেরেছেন? এখন দেখি আমরা আরেকটা অ্যানালিসিসে চলে যাই। আরেকটা অ্যানালিসিসে চলে যাই, সেটা হলো এশিয়া প্যাসিফিক। আমি এশিয়া প্যাসিফিক নিয়ে উচ্চাশা পোষণ করি। এশিয়া প্যাসিফিক সেখানে যাবে, যেতে থাকবে। এশিয়া প্যাসিফিকের টার্গেট হচ্ছে জানেন কত? এই যে 70 টাকা। এশিয়া প্যাসিফিকে আর বেশি অ্যানালিসিস আসলে দিতে হবে না। এশিয়া প্যাসিফিক একটা রাউন্ড নাম্বার ধরলে 70 টাকা, যে 70 টাকায় দেখেন কে কে চলে গেছে, এই এই ইয়ে পর্যন্ত চলে গেছে, প্রভাতী পর্যন্ত চলে গেছে, তারপরে ইসলামী ইন্স্যুরেন্স চলে গেছে, হ্যাঁ, তারপরে এই সোলার বাংলাও সুপার, কিন্তু এশিয়া প্যাসিফিকটা এখনও ক্লিক করতে পারে না। তাই আমি একটু দেখি আসলে এশিয়া প্যাসিফিকের ক্লিকের সমস্যাটা কোথায়, আজকে একটু সেটা দেখব। টার্গেট একটা মিট করছে জানি, অনেক জোর থেকে অনেক উঠে, সেটাকে ওকে করছে, ওকে করে কেন এশিয়া প্যাসিফিক এই আচরণ করতেছে সেটা বোঝার সুযোগ আছে অবশ্যই অবশ্যই। আমি একটু দেখি আগে, তারপরে আমি শেয়ার করবো আপনাদের সাথে। আসলে এশিয়া প্যাসিফিকে তেমন কোনো সমস্যা নাই। এশিয়া প্যাসিফিকে তেমন কোনো সমস্যাই নাই। এশিয়া প্যাসিফিককে ওই যে আমি বলি যে টেকনিক্যাল অ্যানালাইসিস মানে ক্যালকুলেশন, টেকনিক্যাল অ্যানালাইসিস মানে ম্যাথমেটিক্স। এশিয়া প্যাসিফিককে সেইটাতেই আগাইতে হচ্ছে, সেই কারণে এশিয়া প্যাসিফিকের সমস্যা। আমি তো এশিয়া প্যাসিফিকের আরেকটা কারণ আছে, এশিয়া প্যাসিফিকের কনসলিডেশনকে শেষ করতে হয়েছে এখানে, সেটা আগের সমস্যা। এখন সে কনসলিডেশন শেষ করে ফেলছে, এখন সে হয়তো দ্রুত আগাবে। তবে বেসিক্যালি এশিয়া প্যাসিফিক কনসলিডেশনের কারণেই দেরি করছে। সে কনসলিডেশনের থেকে ক্রমে তার কারেকশানে থাকাকালীন, কারেকশান শেষ না হওয়াকালীন সে আস্তে আস্তে মুভ করছে। এই জন্য বিষয়টা এইভাবে আগাইছে সে, এই জন্য এভাবে রাউন্ড করে আগাইছে। আসলে সে মূলত যেভাবে আগাইছে সেটা হলো মূলত একটা 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 রাউন্ডিং প্যাটার্নের পজিশনে সে আগাইছে, এবং রাউন্ডিং প্যাটার্নের টার্গেট মিট করার প্ল্যানে সে আগাইছে। এটা হলো এশিয়া প্যাসিফিকের দুর্বলতা। এশিয়া প্যাসিফিক বর্তমানে ওকে। তবে আমি যে আজকে সেন্ট্রাল ইন্স্যুরেন্স নিয়ে একটা কথা বলছি, যে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কিছুদিন 2-3 দিন হয়তো কম রেটে থাকবে, তারপরে বুলিশলি একটা টান আসবে, বা বুলিশ হইতে পারবে, হ্যাঁ, খুব ভালো বুলিশ হইতে পারবে, ভালো বুলিশ হবে। এশিয়া প্যাসিফিকের অবস্থা হচ্ছে এশিয়া প্যাসিফিক ভালো টানতে পারতেছে না, আবার জোরে টানতে পারতেছে না, তাকে বাধ্য হয়েছে সে আস্তে 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 করে উঠে আসতে। এই কারণে এশিয়া প্যাসিফিকের এই অবস্থা। এখানে একটা কথা বলে রাখি, এক একটা শেয়ার, এক একটা প্যাটার্ন, এক এক পজিশান, এক এক ক্যালকুলেশন থেকে আগায়। আমি বারবার আপনাদেরকে এই কথাটা বলছি, এক একটা শেয়ার, এক একটা প্যাটার্ন, এক একটা পজিশান এবং এক একটা ক্যালকুলেশন থেকে আগায়। সেক্ষেত্রে এশিয়া প্যাসিফিক তার লিমিটেশনস হয়ে গেছে, সে বাধ্য হয়েছে এইভাবে গোল হয়ে উঠে আসতে, তার রাউন্ডিং বটন প্যাটার্নটাকে নিয়ে উঠে আসছে। এখন দেখেন প্যাটার্নের গুরুত্বটা দেখেন, খেয়াল করবেন, আমার আলোচনা থেকে আপনারা কিছু নিতে পারবেন আশা করি। এই যে প্যাটার্নের গুরুত্বটা দেখেন, প্যাটার্নের কারণে হয়েছে কি আপনার এই যে প্রভাতী সম্পূর্ণ প্যাটার্নগত কারণে এইভাবে বুলিশটি উঠে আসছে, যেটা আমি দেখাইছি আপনাদেরকে। একটা ক্লাসিক একটা ক্রেডেল প্যাটার্ন দেখাইছি, এই ক্রেডেল প্যাটার্নের প্যাটার্নাল বৈশিষ্ট্য থেকে এভাবে আগাইছে আপনার আর এই যে প্রভাতী। কিন্তু এখানে দেখা যাচ্ছে এশিয়া প্যাসিফিক তার রাউন্ডিং বটমের কারণে রাউন্ডিং বটমকে কমপ্লাই করে আগাচ্ছে, এবং
এই জন্য ও একটু স্লো, ওর স্লো বা এভাবে আগানো ছাড়া ওর খুব বেশি একটা ওয়ে নাই, যেটা আমার আজকে মনে হইলো, আজকে আমি শেয়ার করলাম। এখানে আমি চাইলে দেখাইতে পারি এই সি হর্স প্যাটার্ন ট্যাটার্ন আর দরকার নাই, এখানে রাউন্ডিং বটমটাই এনাফ। তো এশিয়া প্যাসিফিক নেক্সট টার্গেট হচ্ছে 70, তার আগে একটা রেজিস্ট্যান্স আছে, সেটা হলো এটা ওকে পার করতে হবে 54 পার করলে এশিয়া প্যাসিফিকের নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 71 বা 70। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা প্যাটার্নগত প্রবলেম, বেসিক্যালি প্যাটার্নগত প্রবলেম। এই প্যাটার্নগত প্রবলেমটা দূর হবে খুব সম্ভবত 70 পার হওয়ার পরে। তবুও এশিয়া প্যাসিফিক এই পজিশনে থাকবে না, এশিয়া প্যাসিফিক আরও ফাস্ট আগাবে, চেষ্টা করবে। তবে এই প্যাটার্নটাকে ওকে করে আগানোর সম্ভাবনাটা হায়েস্ট। এই জন্য এশিয়া প্যাসিফিক একটু স্লো, বাট এই ধরনের স্লো হলেও এশিয়া প্যাসিফিকের সবচেয়ে বেশি কনফার্মেশন আছে টার্গেটে যাওয়ার, এটা আবার মনে রাখবেন। শুধু 70 না, এশিয়া প্যাসিফিকের আরও অনেক টার্গেট আছে। এশিয়া প্যাসিফিক 100+ যাওয়ার টার্গেট আছে। আপনারা শুধু এই রাউন্ডিং বটমটা কমপ্লিট শেষ করতে দেখেন। এশিয়া প্যাসিফিক তো মূলত এতটুকু পর্যন্ত একুমুলেশনেই ছিল। এই রাউন্ডিং বটমের হাফ লেভেলটা এই পুরাটাই সে ছিল একুমুলেশনে। সে আস্তে আস্তে উঠে রাউন্ডিং বটম কনফার্ম করবে। এখানে হয়তো কিছু ডিস্ট্রিবিউশন করতেছে। এশিয়া প্যাসিফিকের ডিস্ট্রিবিউশন মূলত বেশি ভালোভাবে করা শুরু করবে সে 70 পার হলে। এই মিডলের এই আগ পর্যন্ত এশিয়া প্যাসিফিক ছিল মূলত একুমুলেশন লেভেলে, একুমুলেশন জোনে। এরপরে এখন সে ডিস্ট্রিবিউশনে যাচ্ছে আস্তে আস্তে, এবং সে মূলত 70 যখন পার হয়ে যাবে সে ফুললি ডিস্ট্রিবিউশনে যাওয়ার চেষ্টা করবে। তখন আমি আপনাদেরকে আরেকটা অ্যানালাইসিস দিব ইনশাল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখে। সবাই ভালো থাকবেন। আর আজকে আর দিতে পারতেছি না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।